এগুলো পৃথিবীর বিভিন্ন দেশের তৈরি সামরিক সাবমেরিন বা ডুবোজাহাজ, অন্তত পক্ষে যেগুলো সম্পর্কে আমরা জানি। যে সমুদ্রকে শাসন করে সে বিশ্বকে শাসন করে, এই উক্তিটি হয়তো এখন আরও বেশি সত্য এবং বাস্তব। পৃথিবীর 70% দখল করে আছে সমুদ্র। এই বিশাল সমুদ্রে কোন দেশ কত শক্তিশালী তার প্রতিনিধিত্ব করে এই সাবমেরিনগুলো। আজ আমরা এই সামরিক সাবমেরিনগুলো সম্পর্কে জানব। এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশগুলো তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি গোটা বিশ্বের সামরিক শক্তি প্রদর্শনের জন্য এই সাবমেরিনগুলোকে ব্যবহার করে থাকে। পৃথিবীতে মোট 43টি দেশের কাছে সাবমেরিন আছে, তবে বেশিরভাগ দেশের কাছে 1 ডজনেরও কম সাবমেরিন রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মাঝে সাবমেরিনের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে। পোল্যান্ড, কিউবা এবং স্পেনের কাছে 1টি করে সাবমেরিন রয়েছে। বাংলাদেশ, ভেনেজুয়েলা, পর্তুগাল, মালয়েশিয়া, ইকুয়েডর এবং আর্জেন্টিনার কাছে 2টি করে সাবমেরিন রয়েছে। সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, মিয়ানমারের কাছে 3টি করে সাবমেরিন রয়েছে। তাইওয়ান, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, চিলি, কানাডা, ব্রাজিল, আজারবাইজানের কাছে 4টি করে সাবমেরিন রয়েছে। ছোট দেশগুলো বড় দেশগুলোর তুলনায় ভিন্ন কারণে তাদের নৌবহরে সাবমেরিন রেখে থাকে। কৌশলগতভাবে ছোট আকৃতির নৌবাহিনীর সাবমেরিনগুলো তাদের দেশের উপকূলীয় অঞ্চল টহল দেওয়া এবং এর নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে। ছোট আকারের নৌবাহিনীর জন্য একটি মাত্র সাবমেরিন থাকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সাবমেরিন তৈরি করা হয়েছে অদৃশ্য থেকে লুকিয়ে লুকিয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য এবং যে কোনো মুহূর্তে শত্রুপক্ষকে আক্রমণ করার উদ্দেশ্যে তৈরি থাকার জন্য। সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা হলো শত্রু দেশের কোনো ধারণাই থাকে না যে এগুলো কোথায় আছে। তাই শত্রুপক্ষের এমনটা ধরে নিতেই হয় যে এগুলো যে কোনো জায়গায় থাকতে পারে, এমনকি নিজের জলসীমায়। শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনীর কাছে থাকা সাবমেরিনের তুলনায় এই সাবমেরিনগুলো তুলনামূলকভাবে অনেক ছোট আকারের। এই সাবমেরিনগুলোর একটি বিশাল সীমাবদ্ধতা রয়েছে, আর তা হলো এগুলো ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। ফলে সাবমেরিনগুলো চালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এবং এগুলো চলার সময় কিছুটা শব্দও করে। অক্সিজেনের জন্য সাবমেরিনগুলোকে কিছুদিন পর পর পানির গভীর থেকে উপরে নিয়ে আসতে হয়, যাতে আবার ডুব দেওয়ার আগে ইঞ্জিনগুলো চালানোর জন্য সাবমেরিনে থাকা ব্যাটারি চার্জ করা যায়। এই বিষয়গুলো এই ধরনের সাবমেরিনকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের তুলনায় কম কার্যকর করে তোলে, যা আমরা একটু পরে আলোচনা করব। সুইডেন এবং ইসরায়েলের কাছে 5টি করে সাবমেরিন রয়েছে। ইসরায়েলের কাছে থাকা এই 5টি সাবমেরিন অত্যন্ত আধুনিক এবং এগুলো জার্মানি থেকে ক্রয় করা হয়েছে, যার মধ্যে 2টি অক্সিজেন গ্রহণের প্রয়োজন ছাড়াই 1 সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এগুলো পুরনো ডিজেল মডেলের তুলনায় বেশি গোপনীয়তা রক্ষা করে সমুদ্রের গভীরে চলতে পারে। ইসরায়েলের এই সাবমেরিন 2টি প্রায় 4500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ধারণা করা হয় ইসরায়েলের সাবমেরিন 2টি পারমাণবিক বোমা বোঝাই ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, যদিও ইসরায়েল এই দাবি অস্বীকার করে। ভিয়েতনাম, নরওয়ে, আলজেরিয়া এবং জার্মানির কাছে 6টি করে সাবমেরিন রয়েছে। জার্মানির নিজস্ব তৈরি এই 6টি সাবমেরিন দূরপাল্লার এবং অত্যন্ত শক্তিশালী। জার্মানি সারা বিশ্বে বিভিন্ন দেশের কাছে সাবমেরিন রপ্তানি করে থাকে। অস্ট্রেলিয়ার কাছে 6টি ডিজেল সাবমেরিন রয়েছে, তবে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা একটি ঐতিহাসিক চুক্তির ফলে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার নৌবহরে আরও 3 থেকে 5টি অতি উন্নত পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন যুক্ত হবে। অস্ট্রেলিয়া এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবে। এই সাবমেরিনগুলো চীনের প্রতিবেশী অঞ্চলগুলোতে আমেরিকার জোটকে সামরিকভাবে আরও শক্তিশালী করার মার্কিন প্রচেষ্টার একটি অংশ। সিঙ্গাপুর, পাকিস্তান, ইতালি এবং মিশরের কাছে 8টি করে সাবমেরিন রয়েছে। ফ্রান্সের কাছে 9টি এবং যুক্তরাজ্যের কাছে 10টি সাবমেরিন রয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে থাকা এই সাবমেরিনগুলোর মধ্যে কয়েকটি সাবমেরিন পারমাণবিক শক্তিতে চালিত। এই সাবমেরিনগুলোর মধ্যে একটি পারমাণবিক চুল্লি থাকে, যেখানে পরমাণুকে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা হয়। পরবর্তীতে এই উৎপন্ন শক্তির মাধ্যমে পানিকে উত্তপ্ত করে সাবমেরিনে শক্তির যোগান দেওয়া হয়। পারমাণবিক শক্তিতে চালিত সাবমেরিনগুলো পানির গভীরে থেকে এভাবে চিরকাল শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই প্রক্রিয়া ব্যবহার করে সাবমেরিনে থাকা নাবিকদের জন্য অক্সিজেন এবং খাবার পানীয় তৈরি করা হয়। পারমাণবিক শক্তিতে চালিত বলে এই সাবমেরিনগুলো নীরবে নিঃশব্দে মাসের পর মাস সমুদ্রের গভীরে চলাচল করতে পারে। ফলে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য তাদের শত্রু দেশের উপকূলীয় অঞ্চলগুলো টহল দেয়া এখন খুবই সহজ বিষয়। গ্রিসের কাছে 10টি এবং তুরস্কের কাছে 16টি সাবমেরিন রয়েছে। এদিকে ভারতের কাছে 18টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে অন্তত 2টি সাবমেরিন রয়েছে যেগুলো পারমাণবিক শক্তি দ্বারা চালিত এবং পারমাণবিক বোমা সহ রকেট উৎক্ষেপণ করতেও সক্ষম। এগুলোর রেঞ্জ প্রায় 700 কিলোমিটার।
বর্তমানে ভারত আরও 2টি সাবমেরিন নিয়ে কাজ করছে, যার সম্ভাব্য রেঞ্জ হবে 3500 কিলোমিটার। ভারত অন্তত 6টি আধুনিক আক্রমণকারী সাবমেরিনের একটি বহর তৈরি করার পরিকল্পনা করছে, যা দ্রুততর হবে এবং যেগুলো পারমাণবিক সশস্ত্র সাবমেরিনগুলোকে সাহায্যে কাজ করবে। ধারণা করা হয় যে ইরানের কাছে 19টি সাবমেরিন রয়েছে। ইরানের এখন পর্যন্ত পারমাণবিক সক্ষমতা নেই, তবে তাদের প্রচুর সাবমেরিন আছে, 4টি বড় ডিজেল চালিত সাবমেরিন এবং ছোট ছোট আরও 15টি। ইরান তাদের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র সীমায় টহল দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে থাকে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছে 22টি করে সাবমেরিন রয়েছে। উভয় দেশই উচ্চ প্রযুক্তির অর্থনীতি, উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু এবং উভয় দেশই গভীরভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। তাছাড়া উভয় দেশই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিশাল আকৃতির নৌবাহিনী দ্বারা বেষ্টিত, যেমন চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নৌবহরে কতগুলো সাবমেরিন আছে তার কোনো স্পষ্ট ধারণা কারো কাছেই নেই। তারপরেও ধারণা করা হয় যে তাদের কাছে মোট 36টি সাবমেরিন আছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই সমস্ত সাবমেরিনগুলো পশ্চিমা শক্তির তুলনায় খুব বেশি কার্যকরী নয়। কয়েকটি সাবমেরিনের বয়স অন্তত 50 বছর বা তারও বেশি। উত্তর কোরিয়ার নৌবহরে প্রায় 8টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে, যা দূরপাল্লার টহল দিতে সক্ষম। তাছাড়া আরও 2টি বড় আকৃতির ডিজেল চালিত সাবমেরিনও আছে, যেগুলো কমপক্ষে 4টি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম, যার সম্ভাব্য রেঞ্জ আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত। এদিকে চীনের কাছে 58টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে 6টি সাবমেরিন পারমাণবিক অস্ত্রসহ রকেট নিক্ষেপ করতে সক্ষম। তাছাড়া তাদের কাছে আরও 6টি পারমাণবিক শক্তি দ্বারা চালিত আক্রমণ সাবমেরিন রয়েছে। তবে চীনের বেশিরভাগ সাবমেরিন এখনও পুরনো ডিজেল চালিত। আগামী 6 বছরে চীনের নৌবহরে অন্তত 5টি নতুন পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন অন্তর্ভুক্ত হবে। তাদের মধ্যে অন্তত 2টি পারমাণবিক অস্ত্র দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে এবং এগুলোর 3টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হবে। রাশিয়ার সহায়তায় চীন আরও একটি নতুন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করতে যাচ্ছে, যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি চিন্তিত, কারণ এমনটা হলে সেই সাবমেরিনটি আমেরিকা হয়তো কখনোই ট্র্যাক করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন প্রযুক্তি বিক্রি করার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া এমনটা করছে বলে ধারণা করা হয়। এর ফলে রাশিয়া এবং আমেরিকার মতো এখন চীনও পৃথিবীর প্রতিটি মহাসাগরে তার শক্তি প্রজেক্ট করতে পারবে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে চীনের জন্য এমনটা করা অনেক কঠিন হবে। প্রথম এবং প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যেমন জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান এবং ফিলিপাইন প্রশান্ত মহাসাগরে চীনকে ঘিরে সামরিক স্থাপনার একটি শৃঙ্খল তৈরি করেছে। ফলে চীনের কোনো সাবমেরিন এই অঞ্চল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি তা ট্র্যাক করতে সক্ষম হয়। আরেকটি বিষয় হল, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে চলাচলে সক্ষম এমন সাবমেরিন তৈরির ক্ষেত্রে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। অবশ্য চীন কঠোর পরিশ্রম করছে যাতে আগামী বছরগুলোতে এই ব্যবধান কমিয়ে আনা যায়। রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নৌবহর। তাদের কাছে মোট 62টি সাবমেরিন রয়েছে। সক্ষমতা বিবেচনা করলে এই নৌবহরটি চীনের থেকে অনেক অনেক বিশাল এবং কার্যকরী। এই নৌবহরের অর্ধেক সাবমেরিন পারমাণবিক শক্তি দ্বারা চালিত এবং এই সাবমেরিনগুলোর মধ্যে 12টি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে। রাশিয়ার এই 17টি সাবমেরিনকে দ্রুত আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। এই সাবমেরিনগুলোকে ট্র্যাক করা অনেক বেশি কঠিন। এগুলো প্রায় 600 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম। এই সাবমেরিনগুলো যদি আটলান্টিক মহাসাগরে অবস্থান করে থাকে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বিভিন্ন স্থাপনায় আঘাত করতে সক্ষম। রাশিয়া তার পারমাণবিক সশস্ত্র সাবমেরিনগুলোকে নিঃশব্দে পৃথিবীর প্রধান প্রধান অঞ্চলগুলোতে পাঠায়। ফলে শত্রু এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলো সবসময় এই সাবমেরিনগুলোর রেঞ্জেই থাকে। এটি রাশিয়ার পারমাণবিক প্রতিরোধের একটি অংশ। অর্থাৎ যদি রাশিয়াকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় তবে রাশিয়াও পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করার সক্ষমতা রাখে। কিন্তু এই আক্রমণগুলো কোথা থেকে কখন করা হবে তা পূর্ব হতে কেউ সঠিকভাবে জানতে পারবে না। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া পাসাইডান নামক এই দূরপাল্লার পারমাণবিক শক্তি চালিত টর্পেডো তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন বাহিনী। শুধু সংখ্যার ভিত্তিতে নয়, ক্ষমতার দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মোট 68টি সাবমেরিন রয়েছে। এই সবগুলো সাবমেরিন পারমাণবিক শক্তি দ্বারা চালিত এবং এর বেশিরভাগই অ্যাটাক সাবমেরিন।
যেগুলোকে আক্রমণ করার উদ্দেশ্যে তৈরি রাখা হয়েছে। এগুলো তুলনামূলকভাবে ছোট এবং দ্রুত। এই 4টি সাবমেরিনের প্রতিটিতে 154টি করে ক্রুজ মিসাইল লোড করা যায়, যা 1000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে হামলা করতে সক্ষম। এই 14টি সাবমেরিন, যা বিশাল আকৃতির, সাবমেরিনগুলোকে পানির বাইরে নিয়ে আসলেই বোঝা যায় যে এগুলো আসলেই কত বড়। এই সাবমেরিনগুলোর প্রতিটি 24টি করে মিসাইল বহন করতে পারে, যার প্রতিটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই মিসাইলগুলো 12,000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে, যা পৃথিবীর পরিধির প্রায় 1/3। এই 14টি সাবমেরিনের যে কোনো 8টি সব সময়ের জন্য পৃথিবীর মহাসাগরগুলোতে লুকিয়ে চলাচল করছে। এই 8টি সাবমেরিন আনুমানিক 720টি পারমাণবিক ওয়ারহেড বহন করে, কিন্তু এরা কখন কোথায় আছে কেউ জানে না। এই সাবমেরিনগুলো মার্কিন পারমাণবিক প্রতিরোধের একটি মৌলিক অংশ, যা তার শত্রু দেশগুলোকে প্রতিনিয়ত সতর্কবার্তা প্রদান করছে। এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। তার এই অবস্থান ধরে রাখার জন্য 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে সে এই 14টি পুরনো পারমাণবিক অস্ত্রধারী সাবমেরিন প্রতিস্থাপন করে 12টি নতুন বিশাল আকৃতির সাবমেরিন নির্মাণ করবে। ধারণা করা হয় এগুলোর নির্মাণ 2042 সালের মধ্যে সম্পন্ন হবে। এগুলোই হলো পৃথিবীর সকল সাবমেরিন এবং তাদের কৌশলগত প্রয়োগ।